কবিকে কাছ থেকে যারা দেখেছিলেন দৈনন্দিনের যাপনে, তাদের অন্যতম হলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। প্রশান্তচন্দ্র ভারতীয় বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ। তার অন্যতম পরিচয়, তিনি রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ। রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে ৯ আগস্ট ১৯৪২-এ কলিকাতা সাধারণ ব্রাহ্ম সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ করেন তিনি। পরে তা পরিবর্ধিত আকারে প্রকাশিত হয়। আমাদের নিবেদন তার স্মৃতিচারণের নির্বাচিত কিছু অংশ। কবি স্মৃতিচারণ করতে গিয়ে প্রশান্তচন্দ্র বললেন, ৩০ বছরেরও বেশি খুব কাছ থেকে কবিকে দেখবার সৌভাগ্য আমার ঘটেছে। যা দেখেছি সে সম্বন্ধে কিছু বলবার দায়িত্ব আমার রয়েছে। যা দেখেছি তার স্মৃতি আমার নিজের প্রগল্ভতা থেকে আমাকে রক্ষা করুক, আমার বাক্যকে গৌরব মণ্ডিত করুক। কবির কথা বলতে গিয়ে তিনি বলছেন, আজ তিনি দূরে চলে গিয়েছেন। এখন আরো বেশি করে মনে পড়ে তার কথাবার্তা, হাসি ঠাট্টা। জীবনযাত্রার ছোটখাটো খুঁটিনাটি জিনিসগুলির সঙ্গেও তার লেখার গভীর মিল। নিজের জীবনেও তার পথ ছিল অত্যন্ত সহজ সরল। গানে, কবিতায় বারে বারে বলেছেন, আমি যে বেসেছি ভালো এই জগতেরে, পাকে পাকে ফেরে ফেরে। আমার জীবন দিয়ে জড়ায়েছি এরে প্রভাত সন্ধ্যায়, আলো অন্ধকার মোর চেতনায় গেছে ভেসে। অবশেষে এক হয়ে গেছে আজ আমার জীবন আর আমার ভুবন। বোলপুর বা কলকাতায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অসহ্য গরম। দুপুরবেলা চারদিক পুড়ে যাচ্ছে, কিন্তু কখনো দরজা জানালা বন্ধ করতেন না। বর্ষার সময়েও দেখেছি হয়তো জানালা খুলে রেখেছেন, যাতে অবাধে আসতে পারে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। যখন বয়স কম ছিল, কাল বৈশাখীর মেঘ আকাশে ঘনিয়ে এসেছে, বোলপুরের খোলা মাঠে ঝোড়ো হাওয়ার মধ্যে বেরিয়ে পড়েছেন। সারা বছর বিকাল থেকে খোলা ছাতে বসে থাকতে ভালোবাসতেন। বিলাতে শীতের জন্য দরজা জানালা বন্ধ করে রাখতে হতো, তাতে ওর মন খারাপ হয়ে যেত। বাইরের জগৎটা ওকে সত্যিই যেন পাগল করে দিত। অসুস্থতার মধ্যেও অপেক্ষা করে থাকতেন কখন ভোর হবে। সূর্য ওঠার অনেক আগেই উঠে বসতেন, বলতেন, শেষ রাত্রে উঠে রোজ চেষ্টা করি নিজের ছোট আমির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সেই বড় আমির মধ্যে আপনাকে বিলিয়ে দিতে। পারি নে তা নয়, কিন্তু একটু সময় লাগে। কত কবিতার মধ্যে বলেছেন, প্রভাতে প্রভাতে পাই আলোকে প্রসন্ন পরশে অস্তিত্বের স্বর্গীয় সম্মান। বলেছেন, হে প্রভাত সূর্য, আপনার শুভ্রতম রূপ তোমার জ্যোতির কেন্দ্রে হেরিব উজ্জ্বল। প্রভাত ধ্যানেরে মোর সেই শক্তি দিয়ে করো আলোকিত। কবি বারবার বলেছেন যে তার জীবনে ছোট বড় নানা ঘটনার মধ্যে তার জীবন দেবতার ইঙ্গিত তিনি দেখতে পেয়েছেন। তার জীবনে সবচেয়ে বড় কথা ছিল, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। বলতেন, জীবন যেমন সত্য, মৃত্যুও তেমনি সত্য। কষ্ট হয় মানি, কিন্তু মৃত্যু না থাকলে জীবনেরও কোনো মূল্য থাকে না। যেমন বিরহ না থাকলে মিলনের কোনো মানে নেই। ১৩২১ বঙ্গাব্দে কার্তিক মাসে কবি কিছুদিন এলাহাবাদে তার ভাগিনেও সত্যপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে বাস করেছিলেন। এই বাড়িতে জ্যোতিরিন্দ্রনাথের পত্নী কবির নতুন বৌঠানের একখানা পুরনো ফটো তার চোখে পড়ে। আর এই ছবি দেখেই বলাকার ছবি নামে কবিতাটি লেখেন। তাতে আছে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরিণী, মরণের বাজায় কিঙ্কিনি। ছবি কবিতাটি লেখার কয়েকদিনের মধ্যে এলাহাবাদে বসেই লেখেন শাহজাহান কবিতা, যার মধ্যে আছে, সমাধি মন্দির এক ঠাঁই রহে চিরস্থির, ধরার ধুলায় থাকি স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি,
জীবনের কে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে, তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে, আলোকে আলোকে। 1918 সালের গ্রীষ্মকাল। বড় মেয়ে বেলা রোগশয্যায়, জোড়া গির্জার কাছে স্বামী শরৎচন্দ্রর বাড়িতে। কবি জোড়াসাঁকোই। মেয়েকে দেখবার জন্য রোজ সকালে তাকে গাড়ি করে নিয়ে যায়। রোজ যেমন যায়, একদিন সকালে কবিকে নিয়ে ওখানে পৌঁছলুম। সেদিন আমি গাড়িতে অপেক্ষা করছি। কবি কয়েক মিনিটের মধ্যে ফিরে এসে গাড়িতে চড়ে বসলেন। তার দিকে তাকাতেই বললেন, আমি পৌঁছবার আগেই শেষ হয়ে গিয়েছে। সিঁড়ি দিয়ে উঠবার সময় খবর পেলুম, তাই আর উপরে না গিয়ে ফিরে এসেছি। গাড়িতে আর কিছু বললেন না। জোড়াসাঁকোই পৌঁছিয়ে অন্য দিনের মতো আমাকে বললেন, উপরে চলো। 3 তলায় শোবার ঘরে গিয়ে বসলুম। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কিছুই তো করতে পারতুম না। অনেকদিন ধরেই জানি যে ও চলে যাবে, তবু রোজ সকালে গিয়ে ওর হাতখানা ধরে বসে থাকতুম। ছেলেবেলায় অনেক সময় বলতো, বাবা গল্প বলো। অসুখের মধ্যেও মাঝে মাঝে ছেলেবেলার মতো বলতো, বাবা গল্প বলো। যা মনে আসে কিছু বলে যেতুম। এবার তাও শেষ হলো। সেদিন বিকালে ওর একটা কাজ ছিল। জিজ্ঞাসা করলুম, আজকের ব্যবস্থার কি কিছু পরিবর্তন হবে? বললেন, না, বদলাবে কেন, তার কোনো দরকার নেই। কবির ছোট ছেলে সমীন্দ্রনাথ মুঙ্গেরে বেড়াতে গিয়ে কলেরায় মারা যায়। কবি শেষ মুহূর্তে গিয়ে পৌঁছলেন। মৃত্যুশয্যার পাশে গৃহকর্তা এমন অস্থির হয়ে পড়েন যে সেদিন তাকে সান্ত্বনা দিয়েছিলেন কবি স্বয়ং। সমীন্দ্রনাথের মৃত্যুর অল্পদিন পরে মাঘোৎসব উপলক্ষে কবি বলেছিলেন, হে রাজা, তুমি আমাদের দুঃখের রাজা। হঠাৎ যখন অর্ধরাত্রে তোমার রথচক্রের বজ্রগর্জনে মেদিনী বলির পশুর মতো কাঁপিয়া উঠে, তখন জীবনে তোমার সেই প্রচণ্ড আবির্ভাবের মহাক্ষণে যেন তোমার জয়ধ্বনি করিতে পারি। সমী মারা যাওয়ার সময় কবিকে কেউ বিচলিত হতে দেখেনি, অথচ তার অনেক বছর পরে সমীর কথা বলতে বলতে চোখ ছলছলিয়ে এলো, তাও দেখেছি। এইভাবেই তিনি মৃত্যুকে গ্রহণ করেছেন। তাই কবিতাতেও তিনি জোরের সঙ্গে বলতে পেরেছেন, দুঃসহ দুঃখের দিনে অক্ষত অপরাজিত আত্মারে লয়েছি আমি চিনে। আসন্ন মৃত্যুর ছায়া যেদিন করেছি অনুভব, সেদিন ভয়ের হাতে হয়নি দুর্বল পরাভব। মানুষকে শুধু শুধু নিজের কাজে ব্যবহার করা, এ জিনিসটা তার কাছে ছিল বর্বরতা। বারবার বলেছেন, সভ্যতার ভিতরের কথা, প্রয়োজনকে ছাড়িয়ে আরো বড় কোনো সম্বন্ধ স্থাপন করা। শুধু মানুষ নয়, জীবজন্তু সম্বন্ধেও তার ছিল অসীম করুণা। শান্তিনিকেতনে কবির ঘরের সামনে পাখিদের জন্য জলের পাত্র ভরা থাকত। কবি রোজ নিজের হাতে তাদের খাবার দিতেন। শালিক, পায়রা, চড়াই, কত রকম পাখি ওর আশেপাশে ঘুরে খুঁটিয়ে খাবার খেয়ে যেত। কাকের দলও মাঝে মাঝে আসত। সে কথা স্মরণ করে আকাশপ্রদীপ বইয়ের পাখির ভোজ নামে কবিতায় লিখেছেন, এমন সময় আসে কাকের দল, খাদ্য কণায় ঠোকর মেরে দেখে কি হয় ফল। প্রথম হলো মনে তাড়িয়ে দেব, লজ্জা হলো তারই পরক্ষণে। পড়ল মনে প্রাণের যজ্ঞে ওদের সবাকার, আমার মতোই সমান অধিকার। তখন দেখি লাগছে না আর মন্দ, সকালবেলায় ভোজের সভায় কাকের নাচের ছন্দ। যেসব গাছপালার কেউ যত্ন করে না, তাদের প্রতি ছিল কবির বিশেষ টান। একসময় যখন শান্তিনিকেতনে কোনাক নামের বাড়িতে থাকতেন, পিছনের একটা উঁচু জায়গা ঘিরে নিয়ে কাঁটা গাছের বাগান তৈরি করলেন। সেখানে নানা জায়গা থেকে নানা রকম বুনো কাঁটা ফুলের গাছ সংগ্রহ করে রাখতেন। নিজের হাতে এই গাছগুলিতে জল দিতেন আর আমাদের ডেকে বলতেন,
কি সুন্দর সব কাঁটা ফুল, একবার চোখ তুলে দেখো। বেশিরভাগ ফুলের নাম জানা নেই। কত নতুন নাম তিনি নিজে রচনা করেছেন। সোনাঝুরি, বনপুলক, হিমঝুরি, বাসন্তী। বিশ্বমানবের আদর্শ কবিতার লেখায়, বক্তৃতায় দেশে দেশে প্রচার করেছেন। নিজের ঘরে কোনো বিদেশি অতিথি এলে তার মন খুশিতে ভরে উঠত। প্রত্যেকের জন্য একটা দেশি নাম তৈরি করতেন। নরওয়ে থেকে এলেন অধ্যাপক কোনো, তার নাম হলো কর্ণ। ডেনমার্ক থেকে একটি মেয়ে এলো, তার নাম দিলেন হৈমন্তী। বিদেশেও দেখেছি বারে বারে বলেছেন, অন্য দেশের লোকেরা যখন আমার কাছে আসে, আমাকে ভালোবেসে কিছু দেয়, হয়তো আমার একটু সেবা করে, তখনই সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করি যে আমি মানুষ, সার্থক আমার মানব জন্ম। তাই লিখেছেন, জন্মবাসরের ঘটে নানা তীর্থে পুণ্য তীর্থ বাড়ি করিয়াছি আহরণ, এ কথা রহিল মোর মনে। বিদেশের ভালো দিকটা সর্বদা দেখেছেন, কিন্তু গায়ের জোরে কেউ বিশ্বমানবের পথরোধ করে দাঁড়াবে তা কখনো সহ্য করেননি। 1926 সালে মুসলিনির নিমন্ত্রণে ইতালিতে গিয়েছিলেন। সেখানে ফ্যাসিস্টতন্ত্রের ভালো দিকটাই শুধু তাকে দেখানো হলো। ইতালি থেকে বাইরে যাওয়ার পরে অন্য দিকের কথা শুনতে পেলেন। নিজের ভুল বুঝতে পেরে কবি তখন অস্থির হয়ে উঠলেন। ইতালি সম্বন্ধে আবার লিখতে আরম্ভ করলেন। কোনো জায়গায় স্থির হয়ে বসতে পারেন না। তারপর লেখাটা যখন শেষ করে ম্যানচেস্টার গার্ডিয়ানে পাঠিয়ে দিলেন, তখন শান্ত হলেন। জার্মানি যখন নরওয়ে আক্রমণ করে, সন্ধেবেলা শান্তিনিকেতনে রেডিওতে খবর পৌঁছল। শুনে ওর মুখ গম্ভীর হয়ে গেল। বললেন, অসুররা আবার নরওয়ের ঘাড়ে পড়ল, ওরা কাউকে বাদ দেবে না। শেষ বয়সেও লিখেছেন, মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও মোরে, কণ্ঠে মোরানো বজ্রবাণী। মৃত্যুর 3 মাস আগেও সভ্যতার সংকটে লিখেছেন, আজি পারের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম, ইতিহাসের কি অকিঞ্চিতকর উচ্ছিষ্ট। সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাওয়ার পথে।